দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি এবং আপনারা জানেন যে বিশেষ অভিমতে আমরা একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানাই, যাকে নিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এবং তিনি আজকে এসেছেন বাংলাদেশ থেকে। গত কয়েকদিন লন্ডনে ছিলেন, বিভিন্ন কার্যক্রমে তিনি ব্যস্ত ছিলেন। সেই ব্যস্ত সময়ের মধ্যেও তিনি চ্যানেল এসকে সময় দিয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। জনাব আবদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে আপনার ব্যস্ত সময়ের মধ্যেও সময় দেওয়ার জন্য। আপনাকে এবং আমাদের গর্বিত চ্যানেল এস এর যিনি পরিচালক বা যিনি মূল মালিক সহ সকল কর্মকুশলী এবং যারা এ ব্যাপারে সংশ্লিষ্টতা রেখে চ্যানেলটাকে আজকে পৃথিবীর মধ্যে অনন্য ভালো চ্যানেলে পরিণত করেছেন, তাদেরকে এবং তৎসহ যে সমস্ত শ্রোতা ভাই ও বোনেরা আমাদের এই বক্তব্য শুনছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনারা যারা জনাব আবদুল্লাহকে এই প্রথমবারের মতো চ্যানেল এসে দেখছেন, তাদের জন্য শুধুমাত্র এই তথ্যগুলি। তিনি অনেক পুরনো একজন রাজনীতিবিদ এবং তার শক্তিশালী একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে রাজনীতিতে। তারপরেও আমাদের অনুষ্ঠানের খাতিরে তার কিছুটা তথ্য আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তিনি 1945 সালের 8ই সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতি নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি একজন কোরআনে হাফেজ। কওমি মাদ্রাসা থেকে তিনি প্রথমে শিক্ষালাভ করেছেন। এর পরবর্তীতে মেট্রিক এবং ইন্টারমিডিয়েট পাশ করার পর 1972 সালে এমকম, 1974 সালে অর্থনীতিতে এমএ ডিগ্রি তিনি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে 1977 সাল থেকে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি তিনি অর্জন করেন। একাধারে একজন কোরআনে হাফেজ, একজন অর্থনীতির ছাত্র এবং একজন আইনজীবী জনাব শেখ আবদুল্লাহ, এবং যিনি বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ম রাজনীতির যে গুরুত্ব আছে সেটি নিয়ে কথা বলবো। চাঁদ দেখা এবং হজ ক্যাম্প পরিচালনার বাইরে ধর্ম মন্ত্রণালয়ের কী কার্যক্রম আছে সে বিষয়ে, গত কিছুদিন ধরে ইসলামিক ফাউন্ডেশনে যে ডামাডোল চলছে অনিয়মের, সে বিষয়গুলি নিয়ে তার সাথে কথা বলবো এবং কথা বলবো বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথমেই জনাব শেখ আবদুল্লাহ আপনাকে প্রশ্ন করতে চাই আপনার শুরুটা নিয়ে। আপনার শুরু গোপালগঞ্জ থেকে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে যে বর্ণনাগুলি আমরা দিতে পারিনি সেগুলি সম্পর্কে বলেন, আপনি কীভাবে রাজনীতিতে সংশ্লিষ্ট হলেন। আপনি যথার্থই আমার প্রশ্ন আমার সম্পর্কে বলতে গিয়ে বলেই ফেলেছেন, আমার জন্য কিছু বাকি রাখেন নাই। তো ঠিক আছে, একটাই আমি বলতে চাই, আমার জীবনের সর্বপ্রথম আমি শুরু করি মাদ্রাসার লেখাপড়া দিয়ে। আমাদের দেশের মধ্যে সবচাইতে বড়, সবচাইতে প্রধান যে মাদ্রাসা, গহরডাঙ্গা মাদ্রাসা, যেটার সৃষ্টি করেছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তানের সবচাইতে বড় আলেম হজরত মৌলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহের তিনি প্রতিষ্ঠাতা। এবং তার সাথে আমার পারিবারিক সূত্রে ইসলাম ধর্মীয় লাইনে যোগাযোগ ছিল। এবং আমাদের দেশে যেটা বলে, আমার মামা এবং আমার মা ওনার প্রত্যক্ষ মুরিদ ছিলেন। আমার ছোটোবেলাতেই আমাদের পরিবারের সাথে ওনার সম্পর্ক অত্যন্ত গভীর ছিল। সেই সুবাদেই ওনার মাদ্রাসায় আমি প্রথম লেখাপড়া করি, যেটা আপনি বলছেন কোরআনে আমি হাফেজে পড়ি। তো আপনি যেটা বলছেন, আমি আর বিরক্তি করতে চাইলাম না, আমি হাফেজিটা পূর্ণ করতে পারি নাই। মানে একটা পর্যায়ে এসে আমার চোখে দারুণভাবে অসুখ হয় এবং এই অসুখ অবস্থা ওই হুজুরের কাছে যখন আমরা জানালাম, উনি বললেন যে ডাক্তার দেখাও। ডাক্তারের কাছে দেখানোর পর উনি বললেন যে এটা আমার মনে হয় তার হেফজ পড়াটা ঠিক হবে না, চোখের পরে অনেক প্রেশার পড়বে, যেটুকু পড়ছে ওটা ঠিক আছে, বাকিটা এখন উনি অন্য লাইনে পড়াশোনা করুন। সেখান থেকে আসার পর আমি কিছুদিন কিতাব সম্পর্কে লেখাপড়া করলাম, কিতাবি লাইনে। তারপরেই কিন্তু আমি স্কুলে পর থেকে ম্যাট্রিক পাস করার পরে, ইন্টারমিডিয়েট পাস করার পরে খুলনা আজম খান কমার্স কলেজে ভর্তি হই। সেখানে একটা অবিশ্বাস্য কাণ্ড হলো, ধরেন সেই সময় 62-63 সালের সময়ের আমরা কলেজের ছাত্র হিসাবে ওই সময়ের ছাত্র রাজনীতিটা
বললে একটু খারাপ শোনা যাবে, বর্তমান ছাত্র রাজনীতির মতো এমন অবস্থা ছিল না। তখনকার দিনে ছাত্র রাজনীতি করতে হলে সাধারণত কলেজের মধ্যে ভালো ছাত্র, মেধাবী ছাত্র এবং স্বভাব চরিত্র সব মিলে সব গুণাগুণ বিশ্লেষণ করেই নমিনেশন দেওয়া হতো এবং তাকে রাজনীতিতে ভোট পাইতে হলে এগুলি থাকা লাগতো। তো ওই সময় আমি খুলনার রাজনীতিতে লেখাপড়াকালীন আমাদের মোটামুটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কিন্তু জাতির পিতা ছিলেন না, বাট তিনি আমাদের সারা বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের রাজনৈতিক নেতা ছিলেন। এবং ওনার ভাগ্নে আমাদের শেখ ফজলুল হক মনি, তিনি কিন্তু আমার ইমিডিয়েট রাজনৈতিক গুরু ছিলেন। ওনার কথাবার্তার মাধ্যমেই আমি কিন্তু, উনি আমাকে যে বললেন যে দেখ নির্বাচনে যে অবস্থা আসতেছে, আমি যারা মনে করি রাজনীতিতে অংশগ্রহণ করে জিততে হলে তোর ইলেকশন করা লাগবে। আমি তখনই কলেজের ছাত্র রাজনীতিতে ঢুকে পড়ি, কলেজে নির্বাচন করি এবং ভিপি নির্বাচিত হই। সেখান থেকে মূলত আমার রাজনীতিতে ছাত্র জীবন শেষ করার পরেই সরাসরি আমি আওয়ামী লীগে যোগদান করি। এবং আওয়ামী লীগের থেকে যোগদান করার পরে আমি যে কথাটা এই মুহূর্তে বলতে চাচ্ছিলাম না, কিন্তু এসে গেল, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরে, মুক্তি শেষ করার পরে 1973 সালে যখন বিসিএসের পরীক্ষা দেওয়া হয়, তখন আমার তো যে কটা মিনিমাম রিকোয়ারমেন্ট যোগ্যতা ছিল দরকার, তার চাইতে আশা করি একটু বেশিই ছিল। আমি পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম। আমার নেতা জনাব শেখ ফজলুল হক মনি সাহেবকে আমি বললাম যে মনি ভাই, দিস ইজ মাই রেজাল্ট, আমি মোটামুটি বিসিএস ক্যাডারের চাকরি যদি হয় আমি ওখানে চলে যাব। জি। উনি আমাকে বললেন যে তুই যে এটা যাবি, মামা কি জানে? মামা বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই আমি বললাম যে না, ওনাকে কি জানানোর দরকার আছে? আমি তখনকার এত বেটি ম্যাচিউরিটি আমার না। আমি তো পরীক্ষা দিছি, ভালো রেজাল্ট করছি, চলে গেলে তো উনি এমনি জানবেন। কয় না রে মামা, তোর ব্যাপারে কিন্তু একটু চিন্তা ভাবনা করেন, চলেন যাই। দেখা করতে গেলাম। দেখা করতে গেলে মনি ভাই বললেন যে এই অবস্থা, যে আবদুল্লাহ এইভাবে মোটামুটি আপনার কাছে অনুমতি নিতে আসছে যে বিসিএসে যোগদান করতে চায়। উনি খুব রাগান্বিত হয়ে জোরে জোরে, সেই জোরটা আমি এখন দিতে পারবো না, খুব জোরে বললেন, হোয়াট ননসেন্স, হোয়াট ইউ আর থিঙ্কিং, তোমাকে এই স্বাধীনতাটা কে দিল? এটা হবে না। তো শুনে আমার কাছে ভালো লাগলো না। তো উনি বললেন যে নো, আমি কিন্তু চিন্তা ভাবনা করে রাখছি, আমার জন্মস্থান গোপালগঞ্জে, তোকে ছাত্র জীবন থেকে আমার ভালো লাগে, আমি পছন্দ করি, তোর অনেস্টি ইন্টিগ্রিটি এটা রাজনীতিতে খুবই প্রয়োজন, তোর রাজনীতি করতে হবে। আমি বললাম যে ছাত্র রাজনীতি ঢোকার সময় লিডার, আমি দুটো শিক্ষা আমাকে দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন। কি? যে দেখ, রাজনীতিতে ঢুকতে গেলে কেউ আর লেখাপড়া করে না। তা তুই যখন ঢুকলি তখন আমি বিকম অনার্সের ছাত্র, তোর অ্যাটলিস্ট মিনিমাম গ্রাজুয়েশন ডিগ্রিটা নিতে হবে। জি। আর একটা জিনিস মনে রাখতে হবে, তোর ফার্স্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু মাদ্রাসা। তুই যে নামাজ রোজা করিস বা যেভাবে চলাফেরা করিস, এটা কিন্তু আমার কাছে খুব পছন্দ। তো ইউ মাস্ট রিমেম্বার, এ পলিটিশিয়ান মাস্ট হ্যাভ এ known source of income, otherwise he or she becomes thief or চাঁদাবাজ। লিডার, আপনি কিন্তু আপনার এই দুটো কথার একটা আমি অনেক আগেই পালন করছি, আর এখন হলো আর দ্বিতীয় কথাটা পালন করার সময়। কারণ যা রাজনীতি করতে হলে তার জ্ঞাত স্বরে আয়ের উৎস থাকতে হবে। জি। তা আমি দি সান অফ এ ভেরি পুয়ার ম্যান, আমার রাজনীতি করার মতো সচ্ছলতা নাই। তা আমি বরঞ্চ যেদিকে যেতে চাচ্ছি আপনাকে অনুমতি দেন। উনি বলে ফেললেন, মনি দেখছিস কেন আমি তাকে পছন্দ করি? কারণ আমার রাজনীতি করবে, আমার কাছ থেকে স্পর্শ নেওয়ার জন্য, মতামত নেওয়ার জন্য হাজার হাজার ভালো ভালো লোকজন ঘোরাফেরা করে, আর একে আমি বলছি তুই আমার এলাকায় রাজনীতি করবি, সে উল্টোটা করতেছে। এই কারণেই আমার তাকে পছন্দ হয়। আমাকে বললেন যে দেখ, আমি তোর কথায় খুব খুশি, তবে আমার কথাটা শোন,
তোকে আমি আমার এলাকায় রাজনীতি করাবো। সেখানে হলো আজকের থেকে তোর রাজনীতি এবং অর্থনীতির সকল দায়িত্ব আমি শেখ মুজিবুর রহমান গ্রহণ করলাম। ইউ উইল হ্যাভ টু ডু ইট, ইউ গো, ওকে। বাট আমি কিন্তু না বুঝে হোক না বুঝে হোক ওকে কথাটা আমার মুখ দিয়ে বের করতে পারি নাই, কারণ ওইদিকে আমার মন ছিল না। উনি তখন মনি ভাইকে বললেন যে এটা নিয়ে যা, গোপালগঞ্জে ভালো একটা ব্যবসা দেওয়ার চেষ্টা করবি, যেটা দিয়ে রাজনীতিও করতে পারে, নিজেও চলতে পারে। দ্যাট ওয়াজ গিভেন। আমি গেলাম, তদানীন্তনভাবে গোপালগঞ্জের মধ্যে সবচাইতে ভালো একটা ব্যবসা আমাকে দিলেন। এবং ওই সময়ে আওয়ামী লীগের গোপালগঞ্জের জন্য যে প্রথম কমিটি, সেই ব্যবসাটা কি ছিল? ব্যবসা ছিল বাংলাদেশ টোবাকো কোম্পানির এজেন্সি। আচ্ছা। সিগারেট, বিটিসির সিগারেট যেটা, সেটার তদানীন্তনে খুবই ভালো ব্যবসা। মানে স্বাধীনতার পরে সব জিনিসই তো বহুত ক্রাইসিস ছিল, এটাও অনেক বড় মার্জিন ব্যবসা ছিল, সেটাতে অনেক ভালো চলতো। এবং তারপরে তো ধরেন 1975 সালের ঘটনায় জাতির জনক, এবং মাঝখানে উনি আমাকে বলছিলেন যে তোমার বিসিএস ক্যাডারে চাকরিতে যাওয়ার ইচ্ছা ছিল। আমরা তখন সাব ডিভিশন, আমাদের বললো যে বাড়িতে এসে নদী পার হয়ে দেখো যে একটা এসডিও সাহেবের গাড়ি বারান্দা একটা গাড়ি আর ভালো একটা বাড়ি, তোমার এসডিও হতে ইচ্ছা হচ্ছে? মিস্টার আবদুল্লাহ, আই এম গোয়িং টু ইমপ্লিমেন্ট বাকশাল ইন দি কান্ট্রি। যখন বাকশাল সৃষ্টি হবে এই লোকেরা তোমার অধীনে চাকরি করবে, তোমার অধিবেশন কারণ নাই। কিন্তু বস্তুত তদানীন্তন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যা বলেছিলেন সমস্ত কথাটাই রক্ষা তিনি করেছিলেন, আমাকে বাকশালে অন্তর্ভুক্ত করেছিলেন। 1975 সালের মর্মান্তিক দুর্ঘটনার পরে আমাদের ভাগ্যের চাকা, দেশের চাকার সাথে সাথে আমার চাকাটাও ঘুরে গেল, ব্যবসা বাণিজ্যে চলে গেল, এবং আমিও দীর্ঘদিন পলাতক অবস্থায় থাকতে বাধ্য হলাম। তার কারণ ক্ষমতায় যারা আসলো তারা বঙ্গবন্ধুর আদর্শের বা বঙ্গবন্ধুর কাজ নিকটের কোনো লোককেই সুস্থ থাকতে দেয় নাই। এবং জানেন 1975 সালের 15ই আগস্টের মর্মান্তিক দুর্ঘটনার সাথে সময়ে আমি বলি ভাগ্য ভালোই বলি আর যেভাবেই বলি, কথাটা যেভাবেই নেক, আজকের যিনি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা যদি ওই সময় দেশে থাকতেন তাহলে অন্যদের মতো একই রকম অবস্থা ওনাদের হতো। আর বাংলাদেশের ভাগ্যে যে চরম দুর্দশা হতো সেটা আমরা সকলেই বুঝতে পারি। ওনারা যে কোনো কারণেই হোক দেশের বাইরে ছিলেন বলেই অনেক কাঠ করানোর পরে ওনারা দেশে আসতে সক্ষম হলেন। যে সময় বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্নভাবে দ্বিধাগ্রস্তস্থ হয়ে একটা অনৈক্যের পর্যায়ে চলে গেল, তখন কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ মিলেই যাতে আওয়ামী লীগটাকে শক্তিশালী করা যায়, একটা ঐক্যের জায়গায় নিয়ে আসা যায়, ঐক্যের প্রতীক হিসেবে শেখ হাসিনার কোনো বিকল্প ছিল না। তো 1975 সালের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরের আপনি বলেছেন যে আপনি কিছুদিন পালিয়েছিলেন। জি, সেই সময়টুকু একটু সংক্ষেপে আমাদেরকে বলবেন যে কোথায় পালিয়েছিলেন এবং আপনি কখন আবার রাজনীতিতে ফিরে আসলেন? না, পালিয়ে থাকা মানে তখন আমি ঢাকার একটা আত্মগোপনে ছিলেন? ঢাকার একটা বাসায় কিছুদিন ছিলাম। আচ্ছা, বেশ কিছুদিন ছিলাম। আমার এক ভাই, ওনার নাম শেখ রুহুল আমিন, উনি যেমন, আমি তখন সাধারণত গোপালগঞ্জ থেকে ঢাকায় আসতাম, তো ঢাকায় থাকতাম ঢাকা হোটেলে। 1975 সালের 15ই আগস্টে ওই দিনও রাত 11:30 পর্যন্ত আমি বঙ্গবন্ধুর বাড়িতেই কোনো কারণে ছিলাম। এবং ভাগ্য ভালো মন্দ বলাটা ঠিক না, এটা খুলনা থেকে বেশ কিছু লোক আসছিল, যেখানে আমাদের মুরব্বী, আমাদের বর্তমান এমপি শেখ হেলাল সাহেবের পিতা জনাব নাসের সাহেবও সেই দিনই খুলনার কিছু লোক তাকে ধরে নিয়ে আসছিলেন। এবং উনি বললেন যে তোমরা যে কাজের জন্য আমাকে ধরে নিয়ে আসছো এইটা করতে হলে আবদুল্লাহকে ডেকে নিয়ে এসো। মানে আমি সবসময় খুলনার ছাত্র রাজনীতি, পরবর্তীতে বঙ্গবন্ধুর ডাইরেক্ট নির্দেশে আমি শ্রমিক রাজনীতিও আমাকে কিছুদিন করতে হলো। এবং ওই শ্রমিক ফ্রন্টের নেতা কে হবে এইটাকে করার জন্যে ওনারা নাসের ভাইকে নিয়ে আসলেন। এবং উনি বললেন যে এইটা আমি তো বঙ্গবন্ধুর কাছে বলতে পারবো না, এটা বলতে হলে তোমার তাকে খুঁজে নিয়ে এসো। তো যারা আসছিল সংশ্লিষ্টরা খুঁজে নিয়ে আমাকে কিন্তু ওই বাড়িতেই রাখলো। যাই হোক, আমি এত লম্বা ওটা না করে তারপরে আমি ওখান থেকে ওই দিনে
হঠাৎ ওই ছেলেদেরকে আমার হোটেলে থাকার জায়গা দেওয়া হলো। ওইখানে যেয়ে দেখা ওরা চাবি পায় নাই। ম্যানেজার বললো যে চাবি তো পাই না। তখন আমার কাছে ফোন করলো, দেখা গেলো আমার পকেটের চাবি। আচ্ছা, এবং ওই চাবি দেওয়ার ওসিলায় আমি কিন্তু আবার চলে গেলাম হোটেলে ফেরত গেলাম। রাত 1:30টার সময় গেলাম, যে ঘুরলাম। হঠাৎ সকালবেলা ম্যানেজার ডাকতেছে, আব্দুল ভাই ওঠেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আপনি বলেন কি? আমি আশ্চর্যজনিত হয়ে বিশ্বাস করতেছিলাম না। ওরা তখন আমার জানালার পাশে রেডিওটা ধরলো। তখন তো আমি শুনলাম রেডিওতে, মানে ওদের কথাবার্তা যা জঘন্যভাবে বললো সেটা তো উচ্চারণ করার মতো না। জি, তখন থেকে আমরা মোটামুটি আত্মগোপনে গেলাম, কিছুদিন থাকলাম। 1 বছর বিভিন্ন জায়গায় ঘোরার পর 76 সালের শেষের দিকে আমরা আবার দেশে ফিরে যেতে সক্ষম হলাম। দেশে যেয়েই কিন্তু আমি সেই সময় থেকেই টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর মাজার এবং অন্যান্য সমস্ত সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হলাম। সে সময় কিন্তু দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা তখনও দেশে ছিলেন না তারা। ছিলেন না এবং ফেরেন নাই। ওনাদের আসার আগ পর্যন্ত সকল রাজনৈতিক কর্মকাণ্ড, মাজার সংক্রান্ত, ওই বাড়ির যে কোনো কাজ দেখা করার পর এই দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করার আমি সুযোগ পেয়েছিলাম, সেটা করেছিলাম। জি, মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সেই সাথে সাথেই আমি ওনার সঙ্গে সম্পৃক্ত হই এবং সেই থেকে পর্যন্ত 1 মিনিট এবং 1 ঘন্টার জন্যও আমি কিন্তু ওনার কাছ থেকে দূরে সরে যাই নাই। অনেক চড়াই উতরাই, রাজনীতিতে অনেক কিছু হয়েছে, অনেক আসছে গেছে, গোপালগঞ্জের অনেক লোক বিভিন্ন পদে বিভিন্নভাবে গেছে, কিন্তু আমি আল্লাহর রহমতে আমি মাননীয় শেখ হাসিনাকে ছাড়া, তার রাজনীতির বাইরে, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি ছাড়া অন্য কোনো দিকে আমাকে কেউ অনেক প্রলোভন দিয়েও নিতে পারে নাই। এরশাদের আমলে এরশাদ সাহেব আমাকে যে কোনো মূল্যে যা চাই তাই দিয়ে হলেও আমাকে ঢাকায় আনার জন্য তিনি গোপালগঞ্জে গাড়ি পাঠিয়েছিলেন। কিন্তু এই খবরটা কিন্তু আমাকে পাঠাইছিলেন আমার প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা। কিন্তু আমি কোনো অবস্থাতেই আমাকে আনতে পারে নাই। আমি বলছেন যতদিন থাকি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে শেখ হাসিনার নেতৃত্বের বাইরে কখনো কোনো অবস্থায় কোনো দিন আমি যাব না। এবং কঠিন দীর্ঘদিন 21 বছর পর্যন্ত নেত্রী অনেক অনেক কঠিনভাবে রাজনীতি করছেন। আমি তার আদর্শের অনুসারী হয়ে এখন পর্যন্ত সেইভাবে রাজনীতি করে যাচ্ছি। আপনি গোপালগঞ্জের নাগরিক, আপনি বঙ্গবন্ধুর এলাকার নাগরিক, আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং রাজনীতিবিদ। এটিকে কি আপনি মনে করেন যে এটি একটি আপনার জন্য একটি প্রিভিলেজ? Definitely, it is not only privilege, it is most a strong privilege for me. তার কারণ জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশ যদিও গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন, তিনি বাংলাদেশের নেতা ছিলেন না, শুধু আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বমানের একজন এত বড় নেতা ছিলেন। জি, বিশ্বের বড় বড় নেতারা তাকে নিয়ে কিন্তু অনেক গর্ব করত, ভালোবাসত এবং অনেকেই বলছেন যে আমি হিমালয় পর্বত দেখি নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি জাতির পিতা বঙ্গবন্ধুকে দেখেছি। এমনিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় এবং দেশের স্বাধীনতা লগ্নে 7ই মার্চে তিনি যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণটি আপনারা জানেন বর্তমান আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে গৃহীত। অতএব তার সাথে কাজ করার মতো সুযোগ আমার জীবনে এর চাইতে বড় সুযোগ আমার আর কিছু হতে পারে না। ওকে, এখন আমি যদি আপনাকে বর্তমান সমসাময়িক বাস্তবতায় গোপালগঞ্জ নিয়ে যদি একটু আলোকপাত করি, ধরে নেওয়া হয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বাড়ি যেহেতু গোপালগঞ্জ, বঙ্গবন্ধুর বাড়ি যেহেতু গোপালগঞ্জ, সেই সুযোগে গোপালগঞ্জের একটা বিশাল প্রভাব প্রশাসনে আছে এবং গোপালগঞ্জের প্রশাসনিক কর্মকর্তারা একটু বেশি সুযোগ সুবিধা কিংবা একটু বেশি আনুকূল্য পাচ্ছেন। এটির বাস্তবতা আছে কি বলে আপনি মনে করেন? আপনি একটা বড় জায়গায় বসে কথাটা বলছেন বলে আমি মানলাম, কিন্তু আমি অত্যন্ত বিনীতভাবে কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনি যেটা মনে করতেছেন এটা সম্পূর্ণ কিন্তু উল্টা। বঙ্গবন্ধুর কাছে আমরা বহু কাজে বহু সময় গেছি। আপনি জানেন জাতির পিতা বঙ্গবন্ধু যখন বিদেশে একবার গেছিলেন এবং হোটেলে উঠতে হলে
একটা জায়গার কোথায় লেখা লাগে যে তোর জন্মস্থান কোথায়, জি জেলার নাম লেখা লাগে, ওই জেলার খাতায় কিন্তু উনি বাংলা গোপালগঞ্জ বা ফরিদপুর লেখেন নাই, উনি লিখছেন আমার জেলা বাংলাদেশ। আমার আমার অতএব আমরা যখনই কোনো কাজের জন্য ওনার কাছে গেছি, আমার অনেকগুলি ভালো দৃষ্টান্ত আমার মনে আছে। তো বঙ্গবন্ধুর সময়ের ছাত্রনেতা হচ্ছেন আপনি, এবং আপনি একটু আগে বলেছেন যে তখনকার দিনের ছাত্রনেতাদেরকে বাছাই করা হতো তার কয়েকটি গুণাবলী নিয়ে, মানবিক গুণাবলী, তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, তার নেতৃত্ব দেওয়ার গুণাবলী, সব কিছু নিয়ে তাকে বাছাই করা হতো, কিংবা তখনকার ছাত্রনেতারাও সেরকম ছিলেন। কিন্তু বর্তমান বাস্তবতা তো সেরকম নয়, এবং সেই বাস্তবতায় যদি গোপালগঞ্জের একজন অফিসার, প্রশাসনিক অফিসার, কিংবা গোপালগঞ্জের জন্ম নেওয়ার কারণে কোনোভাবে কেউ যদি সুযোগ সুবিধা নিতে চায়, সেই সুযোগ সুবিধা নিচ্ছে কিনা গোপালগঞ্জের অফিসাররা? নিতে চাইলেও কেউ পাচ্ছে না, কারণ বঙ্গবন্ধুর সময় তো পাই নাই। ওনার কাছে গেলে বলতো, দেখ আজকে আমার ডাকে সারা বাংলাদেশের লোক যেভাবে সাড়া দিয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন করছে এত অল্প দিনের মধ্যে, কোনো মতেই আমি যখন অনেক লোভে বাংলার মানুষের সাথে বিরোধিতা করি নাই, 6 দফার সাথে বিরোধিতা করি নাই, আর কোনো ভয়ে মাথা নত করে জি। আমি বাংলাদেশের মানুষের সাথে মাথা নত করি নাই। যে মানুষরা আমাকে এত ভালোবাসছে, সেই মানুষ কিন্তু সবাই আমার। জি। আমার প্রশ্ন হলো, আমি সমগ্র দেশের মঙ্গল যদি করতে পারি, সাথে সাথে তোদের গোপালগঞ্জেরও মঙ্গল হবে। অতএব আর বর্তমানে যুদ্ধবিধ্বস্ত দেশ, বাংলা বন্দর, চিটাগাং বন্দর, বিভিন্ন আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গা, রাস্তাঘাট, খাল বিল ব্রিজ ভাঙা চোরা, দেশটাকে চলমান অবস্থায় ছিল না। দেশকে এইভাবে অচল অবস্থায় রেখে গোপালগঞ্জের উন্নয়নের দিকে আমি কোনো কাজ করব, এটা মানসিকভাবে রাজনৈতিক দিক দিয়ে সম্ভব না, আমি এটা করব না। আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, বাংলাদেশের কনটেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, কিন্তু বিশেষ করে এই মন্ত্রণালয়ে, ধর্ম মন্ত্রণালয়ের কথা যখন আমরা শুনি, তখন স্বভাবতই আমাদের মধ্যে যে অনুভূতিটা জাগে সেটি হচ্ছে চাঁদ দেখা কমিটি বছরে 2 বার, এবং হজের সময়, হজের যে সিজনটা আসে, সেই হজের সময় হাজিদের মেনটেনেন্স থেকে শুরু করে, তাদের আবাসন থেকে শুরু করে, তাদের ভিসা প্রক্রিয়া, তাদের যাত্রা, এই বিষয়গুলি সম্পন্ন করার জন্যই ধর্ম মন্ত্রণালয়। আমি নিশ্চিত যে এর বাইরেও অনেক কাজ আপনারা করেন। তো আসলে ধর্ম মন্ত্রণালয়ের কাজটা কি? ধর্ম মন্ত্রণালয়ের কাজটা তো আপনি অলরেডি বলেই ফেলছেন। আপনি তো আমার বলার মূল 2টি কাজ আপনি বলেছেন। মূল ধর্ম সংক্রান্ত বিষয়ে যাবতীয় কর্মকাণ্ডেই ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যস্ত করা আছে, সেই কাজগুলি করা লাগে। যেমন ইদানিং আগে যে অবস্থায় প্রথম ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু 1975 সালের 22 আগস্ট এই ইসলামিক ফাউন্ডেশন নামে একটা বিশেষ অর্গানাইজেশন গড়ে তোলেন। তার কাজ এবং দায়িত্ব ছিল দেশে এবং বিদেশে, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ধর্মীয় কার্যকলাপ, ধর্ম বলতে শুধু ইসলাম ধর্মের, মুসলমান ধর্মের নয়, সকল, যেমন তিনি রাজনীতিতে বিশ্বাস করতেন, যেমন ধর্ম নিরপেক্ষতা আমাদের বাংলাদেশের স্বাধীনতার 4টি মূল স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ ছিল। এই ধর্ম নিরপেক্ষতাটা যাতে সরাসরি দেশের মধ্যে বাস্তবায়িত হয়, এবং ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়নের মাধ্যমে দেশের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা যায়, এবং তিনি মনে করতেন সাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রে যে দেশে সাম্প্রদায়িক শক্তি সম্প্রীতি যত বেশি ভালো, সেই দেশটা গণতান্ত্রিক উপায়ে সবচাইতে বেশি শক্তিশালী। আমি মনে করি এই রাজনৈতিক অধ্যায়ের এবং এই ধরনের প্রচেষ্টার এবং এই ধরনের আদর্শের ভিত্তিতে বর্তমান বাংলাদেশটাকে আমরা পৃথিবীর অন্যান্য যে কোনো রাষ্ট্রের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় স্থান বলে আমরা পরিণত করতে পারছি। আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান, এবং সংবিধানের মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সেই কনটেক্সট থেকে আপনি কি মনে করেন যে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? বিশেষ করে আওয়ামী লীগ কি সত্যিকার অর্থে একটি ধর্মনিরপেক্ষ দল? আওয়ামী লীগ নিশ্চয়ই একটা ধর্মনিরপেক্ষ দল। এটি কি শুধুমাত্র পুস্তকে সীমাবদ্ধ, নাকি তাদের কার্যক্রমের মধ্যে সেটি আছে? আমি ধর্মনিরপেক্ষ, আমি বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ সরকার, এই সরকারের আমি দীর্ঘদিন ধরে ধর্ম সম্পাদকের কাজ করে আসছি। মাত্র এই বছরই কয়েকদিন আগে আমি ধর্মমন্ত্রী হয়েছি। আমি কিন্তু কিতাবে কোনো জায়গায় ধর্মনিরপেক্ষতা দেখি নাই। আমি বাস্তবতার সঙ্গে, বাস্তবতার ক্ষেত্রে
মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবিকভাবে যে কর্মকাণ্ডগুলি করে যাচ্ছে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে যে কাজগুলি, সেগুলি ওনাকে আমি বাস্তবে যেভাবে করতে দেখছি, ওনার অনুশীলন যেভাবে, সেইভাবেই আমি ধর্মনিরপেক্ষতার আলোকে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের কাজগুলি করে যাচ্ছি। আমি মনে করি এটা কোনো কিতাবি কথা না, এটা বাস্তবতার আলোকে আওয়ামী লীগের মধ্যে ধর্মনিরপেক্ষতা অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত, যার আলোকে আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অতি বলিষ্ঠ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো ধর্মের, এবং ধর্মনিরপেক্ষতা বলতে আমাদের কোরআন শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে যার যার ধর্ম তার কাছে। এর অর্থই হলো প্রত্যেকটি সম্প্রদায়ের ধর্মাবলম্বী লোকদেরকে স্বাধীনভাবে তাদের যার যার ধর্ম যেভাবে করা উচিত, যে নিয়মে করা উচিত, সেইভাবে করতে দেওয়াটাকেই হলো, দেওয়ার স্বাধীনতাটাই হলো ধর্মনিরপেক্ষ। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন, তবে তার আগে আমি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আবার আসবো। দল যদি ধর্মনিরপেক্ষ হয়, সরকার যদি ধর্মনিরপেক্ষ হয়, তখন বারবার যে বিষয়টি আলোচনা আসে, হেফাজতে ইসলামের সাথে আপনাদের যে প্যাক্ট কিংবা সমঝোতা বা দৃশ্যত যে বিভিন্ন ধরনের আপনারা উদ্যোগ নিয়েছেন বিভিন্ন সময়, এর আগে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কওমি জননী ঘোষণা দেওয়া হয়েছে। এই কওমি জননী ঘোষণা দেয়া এটি একটি রাজনৈতিক বিষয়, এবং এটি একই সাথে আপনাদের ধর্মনিরপেক্ষতার যে সংজ্ঞা, ধর্মনিরপেক্ষতার সংজ্ঞায় এই বিষয়টি কখনো চ্যালেঞ্জ হিসাবে আসে কিনা, প্রধানমন্ত্রীকে কওমি জননী ঘোষণা দেয় কিংবা হেফাজতের সাথে আপনাদের যে সমঝোতা কিংবা প্যাক্ট, সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আমি আপনাকে প্রথম দিক দিয়ে বলতে চাই, হেফাজতে ইসলাম কিন্তু রাজনৈতিক দল না। এইটা নিয়ে মানুষের মধ্যে বহু ভুল বোঝাবুঝি আছে আমাদের দেশে, এমনকি আমাদের দলের মধ্যেও। আমি সত্য স্বীকার করতে বাধ্য হচ্ছি, এই হেফাজত সম্পর্কে নানা ধরনের অ্যালার্জি কাজ করে। যারা জানে না, যে ধরনের কথাবার্তা বলে, বাস্তবের সাথে তার কোনো মিল নেই। ছোটবেলা থেকে ধর্মীয় চিন্তা চেতনায় আমি বিশ্বাসী, যেহেতু আমার প্রথম ব্যাকগ্রাউন্ডই হলো মাদ্রাসায় লেখাপড়া করার ব্যাকগ্রাউন্ড। সেই সময় থেকে সমস্ত বড় আলেম ওলামাদের সান্নিধ্যে যাওয়া আমার অনেক সুযোগ হয়েছে। এই জন্যই ধর্মীয় লাইনের প্রত্যেকটা দল সম্পর্কে, প্রত্যেকটা আলেম ওলামা সম্পর্কে, এবং আলেমদের মধ্যে বিভিন্ন বিভাজন আছে, এদের সকলের সম্পর্কে কম বেশি জানার আমার সুযোগ হয়েছে। কওমি লাইনের মাদ্রাসার শ্রেষ্ঠ আলেম হলেন হজরত মাওলানা আহমদ শফি, যিনি হলেন বর্তমানে হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল। এবং ইনি কওমি লাইনের সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে সবই কিন্তু ওনার বিভিন্নভাবে তার অধীনস্থ, এবং কেউ তার ছাত্র, কেউ তার আদর্শে অনুপ্রাণিত, কেউ তার মুরিদ, বিভিন্নভাবে। তিনি কওমি মাদ্রাসার যে হেফাজতে ইসলাম দলটা গঠন করেছেন, বিভিন্নভাবে ওনার কাছে আমার যাওয়ার, এ বিষয়ে শোনার আমি যে আগ্রহ ছিল, সেটাকে আমি ভালোভাবে ওনার মুখ দিয়েই শুনতে চাইছি এবং পারছি। সেটা হলো ওনার কথা হলো কওমি মাদ্রাসা কিন্তু সরকারি সাহায্যে প্রতিষ্ঠিত না। তারা কখনো সরকার, মানে এক এক সময় এক এক সরকার আসে, কখন কে আসে তা তো আর বলা যায় না, কিন্তু কওমি মাদ্রাসার চিন্তাধারা একই রকমভাবে। কওমি মাদ্রাসা সম্পর্কে তারা তাদের গুরু মনে করে ভারতে অবস্থিত শ্রেষ্ঠ মাদ্রাসা, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসারা কিন্তু অনেক আগে থেকে স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত। ভারত পাকিস্তান বিবাদের সময়ও দেওবন্দ মাদ্রাসার বড় একটা গৌরবান্বিত ভূমিকা ছিল। আমি নিশ্চিত, এবং কওমি মাদ্রাসার প্রতি যে সমস্ত মাদ্রাসা আছে, তারা কিন্তু দেওবন্দ মাদ্রাসার নিয়ম কানুন মেনেই চলে। কওমি মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে হেফাজতে ইসলাম কিংবা আহমেদ শফির যে প্রভাব আছে, আমি সেই সম্পর্কে আমি নিশ্চিত। যেটা বলতেছি, হেফাজতে ইসলামের সাথে সরকারের যে যোগাযোগ এবং সরকারের যে সমঝোতা বিভিন্ন ক্ষেত্রে, সরকারের যে প্যাকেজটা, সেই প্যাকেজটা নিয়ে এমনকি আওয়ামী লীগের সমমনা দলগুলি, এমনকি আপনাদের শোভানুধ্যায়ী যারা, তারাও প্রশ্ন তোলেন। এবং সেই প্রশ্নটা হচ্ছে, ধর্মনিরপেক্ষ দল আওয়ামী লীগ কিভাবে একটি রাজনৈতিক গোষ্ঠীর সাথে সমঝোতায় আসে? ধর্মনিরপেক্ষতা মানে কি ধর্মহীনতা না, ধর্মহীনতার কথা বলছি। আমি বলছি তাহলে মুসলমান ধর্মটা কি আমাদের মধ্যে একটা অংশ না? আমি সেটা প্রশ্ন করিনি। আমার প্রশ্ন কিন্তু আপনি যেভাবেই করেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মানেই কিন্তু দেশে থেকে স্বধর্ম তাড়াই দিতে হবে তা না, বরঞ্চ কোরআন হাদিসের শিক্ষা মতে, কোরআনের আয়াত অনুযায়ী বলা আছে, যদি কোনো দেশে কোনো দল সংখ্যাগরিষ্ঠ, যে দল ক্ষমতায় থাকবে, যদি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে
প্রতিষ্ঠিত হয় এবং তারা যদি সরকার গঠন করে, তাহলে কোরআনের আয়াত অনুযায়ী, কোরআনের নির্দেশ অনুযায়ী তাদের দায়িত্ব হবে এই ধর্মের এই দেশের মধ্যে অন্য যে সমস্ত দল থাকবে তাদের সম্পূর্ণ স্বাধীনভাবে ধর্মীয় রীতিনীতি পালন করার সর্বাত্মক সহযোগিতা প্রদান করার দায়িত্বই হইল ওই সরকারের। অবশ্যই। তার অর্থই হইল সেই স্বাধীনতা প্রদান করতে গেলে আমার নিজের ধর্মের সমস্ত কিছু বাদ দিতে হবে, এরকম কিন্তু কোনো ঘটনা নাই। আমি কিন্তু যেমন আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন খাঁটি মুসলমান, ধর্ম হিসেবে তিনি ইসলাম ধর্মকে যেমন পছন্দ করেন, তার দেশে অন্যান্য হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, অন্য ধর্মগুলিও সমানভাবে তাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করুক, এটা তার কিন্তু সম্পূর্ণ আমি কিন্তু আমি নিশ্চিত এই বিষয়ে ধর্ম পালন করার অধিকার প্রত্যেক মানুষের আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সরকারের চরিত্র যদি হয় ধর্মনিরপেক্ষতা, সংবিধান যদি হয় ধর্মনিরপেক্ষতা, সরকারের দলের পরিচিতি যদি হয় ধর্মনিরপেক্ষতা, সেখানে একটি ধর্মীয় গোষ্ঠীর সাথে কিভাবে সরকার একসাথে প্যাকিং করে, একটি প্যাকেজ করে সরকার আগায় এবং একই সাথে বিভিন্ন সমঝোতায়। আমি একটা প্রশ্ন করি, বাংলাদেশের বিরাট একটা অংশ কিন্তু হিন্দুরা যখন মানে তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ওনার নির্বাচনটা আমি সবসময় আমি পরিচালনা করি। উনি আমাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে একটা চিঠি দেন, লিখিত একটা চিঠি দেন, অমুককে নির্বাচন পরিচালনা করার জন্য প্রধান নির্বাচন এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি যেভাবে যেখানে নির্বাচন আইন অনুযায়ী পালন করিবেন তা আমার পক্ষ থেকে করা হইয়াছে বলিয়া বিবেচিত হইবে। এই চিঠিখানাই শুধু সম্বল। এবং ওনাকে আমরা বলি, বাংলাদেশের ক্ষমতায় আসতে হলে 300 সিটেই কিন্তু আমাদের জিতে আসতে হবে। এবং দেখা যাচ্ছে যে আমাদের টুঙ্গিপাড়া কোটালীপাড়া নিয়ে ওনার যে নির্বাচনী এলাকা, এখানে উনি যদি কোনোদিন না আসে, ওই বঙ্গবন্ধুর নামের পরে টুঙ্গিপাড়া গোপালগঞ্জের সিট চিরদিন আসতেছে এবং আসতেই থাকবে। কত চেষ্টা করেও কেউ কোনো আমলে এই সিট দখল করতে পারে নাই। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর সম্পৃক্ত এখানে আমাদের বড় কথা না। এবং উনিও সেইভাবে 299 সিটের সমস্ত সারা দেশ চষে বেড়ান, আর এই জায়গায় চাষ করি কিন্তু আমরা। এবং জেনে খুশি হবেন, এখানকার অধিকাংশ লোকই কিন্তু হিন্দু ভোটার। তারা যখন যেমন এবারও 373টা দুর্গাপূজার মন্দিরে প্রতি বছর তার পক্ষ থেকে আশীর্বাদ হিসাবে তিনি কিছু পয়সা কড়ি দিয়ে থাকে, আমি যাই, এবারও গেছি। আমার প্রশ্ন হলো, বিভিন্ন রকম গোলমাল যখন হয়, এদের সাথে তো সরকারের সম্পৃক্ত গড়ে ওঠা ছাড়া তারা ওই দেশে পূজা করতে পারে না। আমি যেটা আপনাকে বলতেছি, আমি যেটা বলছেন, শুধু তো হেফাজতের সাথে সম্পৃক্ত আছে তা তো না, হিন্দুদের সাথে সম্পৃক্ত হয়ে দুর্গাপূজা আইনত ভাবে তারা করতে পারে, কোন রকম শান্তি শৃঙ্খলা নষ্ট না। আমি আপনাকে আরেকটি সহজ করে প্রশ্ন, আমি বলি সেখানে তো আমরা তাদের সাথে সম্পৃক্ত হচ্ছি। আবার খ্রিস্টানরা যেখানে করতে পারতেছে না, কিছুদিন আগে আমাদের বাড়ির কাছে জলিলপাড়ে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকদের উপরে বিরাট আক্রমণ হলো। আমরা কিন্তু সব কিছু বাদ দিয়ে দলমত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওই এলাকায় মাসাধিক কাল পড়েছিলাম, খ্রিস্টান ধর্মের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা যাতে তারা আবার পুনরায় সজীব নিজের জায়গায় ফিরে যেতে না পারে, আমরা তো কাজ করছি। এই কাজগুলি তো করা, সংখ্যালঘুদের সিকিউরিটি দেয়া, তাদের সংখ্যালঘু বলতে চাই না, ধর্মের বিভিন্ন প্রত্যেক ধর্মের, মুসলমান ধর্মের যারা কোনো সমস্যা থাকে সেখানে যাওয়া তো অসুবিধা কোথায়? কিন্তু বাংলাদেশে কিন্তু তারা সংখ্যালঘু হিসেবেই পরিচিত। অন্যান্য ধর্মের যারা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তারা যেন তাদের দৈনন্দিন জীবনে কোনো ধরনের সমস্যা না পড়ে উৎসবকে নিরঙ্কুশ করা এটি সরকারের দায়িত্ব। আমার প্রশ্ন ছিল আরেকটু ভিন্ন। আমার প্রশ্নটি ছিল আরেকটি শেষ প্রশ্ন করি এ সম্পর্কিত। হেফাজতে ইসলামের সাথে কিংবা ধর্মীয় গোষ্ঠীগুলোর সাথে আপনাদের যে যোগাযোগ, আপনাদের যে সমঝোতা, আপনাদের যে রাজনৈতিকভাবে কিছু একটা অ্যাচিভ করার যে আগ্রহ, এটি কি শুধুমাত্র ভোট কেন্দ্রিক, একটু ভোট বেশি পাওয়ার জন্য এই প্রচেষ্টা, নাকি আওয়ামী লীগ তার যে চরিত্র আছে, অসাম্প্রদায়িক যে চরিত্র আছে, সেই অসাম্প্রদায়িক চরিত্রে কিছুটা কম্প্রোমাইজ করেছে? আমরা ধর্ম নিরপেক্ষতাটা কিন্তু আমাদের স্বাধীনতার মূল মন্ত্রের একটা। যেমন পাকিস্তান ভারত যখন পাক ভারত আন্দোলন হয়, পাকিস্তান আন্দোলন হয়, তখন কিন্তু থিওরি ছিল একটা টু নেশন থিওরি, যে হিন্দুদের জন্য একটা যে রাষ্ট্রটা হবে সেটা হবে হিন্দুস্তান,
মুসলমানদের জন্য যে রাষ্ট্রটা হবে সেটা হলো পাকিস্তান। এবং দুই রাষ্ট্রের মধ্যে আমাদের যখন ভাগ হয়ে গেল, পাকিস্তানের মধ্যে হিন্দু ছিল না? ছিলই অবশ্যই। তারা তো সবাই ভারতে যেতে পারে নাই, তাদের অবস্থা কি হবে? এবং এই দুই ধর্ম ছাড়া বাংলাদেশে তৎকালীনকার পাকিস্তানে খ্রিস্টান ছিল না এবং অন্য ধর্ম বৌদ্ধরা ছিল না, তাহলে তাদের দেশটা কোথায়? এই যে যেভাবে দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত স্বাধীন হলো, এইটাকে কোনো অবস্থাতেই দেশের সহমর্মিতার খাতিরে জাতির পিতা বঙ্গবন্ধুরে মেনে নিতে পারেন নাই। বাংলাদেশের সার্বিক সকল ধর্মের প্রতি সমান অধিকার দিয়া এবং দেশটাকে গণতান্ত্রিক উপায়ে প্রত্যেককে স্বাধীনভাবে বাস করতে দেওয়ার সুযোগ যদি দিতে হয়, তাহলে এই দুই থিওরির পরে দেশ থাকলে চলবে না। কিন্তু আপনি যার বিনিময়ে তিনি চারটে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই ভিত্তিতে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, মুক্তিযুদ্ধের সংগ্রাম, এইভাবেই কিন্তু দেশটা স্বাধীন হলো। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যখন আপনি যে প্রশ্ন করছেন, সরি একটু ইন্টারাপ্ট, আপনি যে প্রশ্নটা করতে চাচ্ছেন, আই রিয়েলাইজ আজকে আপনার এই প্রশ্নের যথার্থ উত্তর আমি দিতে পারতাম। দেশটা স্বাধীন করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যে নেতা তার নিজের জীবনে নিজের স্বাদ আহ্লাদ কোনো কিছু তিনি গ্রহণ করেন নাই। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। চাইলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন এবং তিনি চাইলে অঢেল সম্পদের মালিক হতে পারতেন। তার কোনোই নিজস্ব সম্পদ, তিনি কিন্তু বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ওনার জীবনের সর্বস্ব, উনি যেমন কথায় কথায় বলতেন, প্রয়োজনে আমি কোনো কিছু চাই না, প্রয়োজনে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি এই কাজটা করে যাব। কিন্তু তিনি এই কাজটা করার জন্য নিজের শুধু না, পরিবারের সকলের রক্ত দিয়েই কিন্তু বাংলাদেশে তার সেই উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার সংগ্রাম করে গিয়েছেন। জাতির জনক যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ এখন যদি আমি বলি যে আপনারা হেফাজতের সাথে বা ধর্মীয় গোষ্ঠীগুলির সাথে আপনাদের যে বন্ধন, সেই বন্ধনে কি আপনি মনে করেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা মুসলমান ধর্মের বাইরে যারা আছেন, তারা সত্যিকার অর্থেই মনে করে নেবেন যে আসলেই আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক দল হেফাজতের সাথে তাদের এই বন্ধনের পরে? আমি এইখানে কয়েকদিন প্রশ্ন এই বিষয়ে আমি আপনাকে একটা কথা বলি, আমাদের কি বিরতিতে যেতে হবে? এই বছর হজের জন্য আমি খুব ব্যস্ত ছিলাম। আমাদের কিন্তু প্রশ্ন এটি না, আমি বলছি সেইখানে আমি যখন হজ করে আসলাম, আমাদের হিন্দু ভাইদের দুর্গাপূজা শুরু হলো। হিন্দু ভাইদের বাংলাদেশে ঢাকাস্থ সমস্ত বড় বড় নেতারা আমার কাছে হাজির হইল। তারা প্রশ্ন করলো যে আমাদের একটা কথা আছে, সেটা হলো কি, এইবার কিন্তু আপনি পুজো আসলেই ডোড়ায় টুঙ্গিপাড়া কোটালীপাড়ায় যান, আপনি কিন্তু এখন ধর্মমন্ত্রী, এবার আপনাকে আমার যেতে দেবো না, আপনাকে ঢাকায় থাকতে হবে। আমি তখন বললাম যে ভাই, আমি কিন্তু একা স্বাধীন না, মাননীয় প্রধানমন্ত্রীর কথা ছাড়া আমি যেতে পারবো না। আমি ওনার কাছে গেলাম, উনি বললেন যে সারা বাংলাদেশের হজ যেমন ভালো করছেন, আমার দায়িত্ব হবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা রাজনীতি বঙ্গবন্ধু যেভাবে চেয়েছিলেন সেইভাবে সারা দেশের পূজা অর্চনা স্বাধীনভাবে হিন্দুরা করবে, কেউ বাধা দিতে পারবে না, সেই কাজটা আপনি করেন। সেই বন্ধনে ধর্মীয় গোষ্ঠীর সাথে আপনাদের বন্ধনে অন্যান্য ধর্মের লোকজন কি মনে করবে যে আপনারা অসাম্প্রদায়িক? আমার প্রশ্ন ছিল সেটা, আমি প্রশ্নের উত্তর পাইনি। অবশ্যই বাংলাদেশে সমস্ত ধর্মই মনে করে যে আওয়ামী লীগের আমলে তারা স্বাধীন এবং সার্বভৌমভাবে যার যার ধর্ম পালন করতে পারতেছে। ধন্যবাদ। বিরতিতে যেতে হবে। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহর সাথে। চমৎকার উত্তর দিচ্ছিলেন বিভিন্ন প্রশ্নের এবং অত্যন্ত কনফিডেন্টলি তিনি তার আমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, বিশেষ করে ঈদের চাঁদ কেন ৬টার সময় দেখা না যায় 11টার সময় আবার দেখা গেল। আরও কথা বলবো বাংলাদেশে হজ মিনিস্ট্রিতে বিভিন্ন গত কয়েক বছর বা বিভিন্ন সময় যে ধরনের অভিযোগগুলি পাওয়া যায়, এই অভিযোগগুলি নিরূপণে তারা কী করছেন প্রশ্ন করব। সৌদি আরবের অর্থায়নে বাংলাদেশে যে মসজিদগুলির 560টি মসজিদ হওয়ার কথা ছিল, সেই মসজিদগুলির আসলে আপডেট কি, এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, সঙ্গে থাকবে।
দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি অভিমত অনুষ্ঠানে। আমরা কথা বলছি বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আমরা ধর্ম অসাম্প্রদায়িকতা নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশের অন্যান্য ধর্মীয় গোষ্ঠীগুলির সাথে হেফাজতে ইসলাম কিংবা এই সমস্ত ধর্মীয় দলগুলির সাথে আপনাদের যে বন্ধন, সেই বন্ধনে অন্যান্য ধর্মীয় গোষ্ঠী তারা কতটুকু নিরাপদ বোধ করেন সে বিষয়ে প্রশ্ন করছিলাম। এবার একটু ভিন্ন বিষয়ে যাই, ঈদ। আপনাকে এই বিষয়ে একটা কথা বলতে পারবো? অবশ্যই, জি বলুন। ভোলায় কিন্তু কিছুদিন আগে যে একটা মর্মান্তিক ঘটনা হলো, ফেসবুকের একটা মিথ্যা কাহিনী নিয়ে সারা দেশে যেভাবে ডাক দেওয়ার চেষ্টা করা হলো, ওই সময় কিন্তু সমস্ত মুসলিম বেরিয়ে পড়ো, হ্যান করো ত্যান করো, ডাকাডাকি শুরু হলো। আপনি যে হেফাজতের কথা বলে বারবার আমাকে প্রশ্ন করছেন, এবার কিন্তু ওই হেফাজতের নেতা জনাব আহমদ শফি সাহেবের নেতৃত্বে ওই মাদ্রাসার হাজার হাজার ছাত্র বা ওই মাদ্রাসা পাশ দিয়ে যে সমস্ত মন্দিরগুলি আছে সেই মন্দিরগুলি লাঠি হাতে করে পাহারা দিয়েছে, কোনো লোককে আক্রমণ করতে দেয় নাই। হোয়াট ডাজ ইট মিন? আমি কিন্তু না, আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি সব ধর্মের কাছে গ্রহণযোগ্য না হতো, তাহলে হিন্দুদের মন্দির পাহারা দিতে হেফাজতের মৌলানা সাহেবরা যাবেন কেন? আমি কিন্তু হেফাজতের চরিত্র, তাদের মিশন নিয়ে কোনো ধরনের সমালোচনা করিনি। আমি বলেছি আপনাদের যে আদর্শ অসাম্প্রদায়িক চেতনা, সেই অসাম্প্রদায়িক চেতনায় হেফাজতের সাথে আপনাদের বন্ধন অসাম্প্রদায়িক চেতনায় কে কতটুকু বাধাগ্রস্ত করে এই বিষয়ে কথা বলেছিলাম। সময় শেষ, আমরা নতুন বিষয় যাব, ঈদের বিষয়ে আসি। জাতীয় চাঁদ দেখা কমিটি 29 রমজান প্রথমে ঘোষণা দেয় যে বাংলাদেশে কোথাও চাঁদ দেখা যায়নি, ঈদ হবে 6ই জুন। পরবর্তীতে তারাবি নামাজের পর রাত 11টায় আপনাদের হঠাৎ করে মনে হলো যে আসলে চাঁদ দেখা গিয়েছে। এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়টি নিয়ে আপনাদেরকে অনেক সমালোচনা সইতে হয়েছে, বিশেষ করে আপনাকে ব্যক্তিগতভাবে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে। ধন্যবাদ আপনাকে। খুব সংক্ষেপে বলুন। আমাকে একটু না, আমি খুব সংক্ষেপে এত বড় প্রশ্নের উত্তর দিতে পারবো না। বলুন। আমাকে সময় দিতে হবে, কারণ ইউ হ্যাভ আস্কড সাচ এ কোশ্চেন হুইচ রিলেটস টু আওয়ার অল রিলিজিয়াস অ্যাক্টিভিটিস। আমিও সংক্ষেপে বলতে চেষ্টা করবো, যেটু সময় লাগবে আমাকে দিতে হবে। বলুন। আমরা চাঁদ দেখা কমিটির একটা কমিটি আছে বাংলাদেশে, 2 মাসে না, প্রতি মাসেই 12 মাসেই কিন্তু চাঁদ দেখার কমিটি বৈঠক হয়। এই চাঁদ দেখা কমিটিতে মানে সকল ধরনের লোক আছে, যেমন ধরেন আবহাওয়া অধিদপ্তর, তারপর স্পার্সো, তাদের প্রতিনিধি, মানে সকল সরকারের সকল বিভিন্ন এজেন্সির লোকগুলি সেখানে, বড় এজেন্সির প্রধানরা সেখানে কিন্তু থাকেন। এবং বিশেষ করে ওই ঢাকা, যেমন ঢাকার যে কমিটি, ঢাকায় যারা যে সমস্ত বড় বড় মাদ্রাসা মসজিদের ইমাম এবং খতিব, তারাও সেখানে থাকেন, যাতে বিষয়টা নিয়ে কারো মধ্যে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে না পারে। আর এই চাঁদ দেখা কমিটির অধীনে 64 জেলার প্রশাসনের অধীনে, ডিসির অধীনে, ইউনো সাহেবদের সহ যে কয়টা উপজেলা থাকবে তার প্রত্যেকটা ইউনো তার থাকবেন। এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনের প্রত্যেক জেলায় যে কমিটি আছে তার ডিডিকে সদস্য সচিব করে একটা কমিটি করা হয়। এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনের একেবারে ইউনিয়ন লেভেলে পর্যন্ত যে কমিটি আছে তাদেরকে চাঁদ দেখা, বিশেষ করে 2টো চাঁদ দেখা, একটা হলো যে ঈদের চাঁদ এবং রমজানের চাঁদ, এই দুই সময় অতীব গুরুত্বের সঙ্গে দেখার জন্য বলা হয়। এই যেটা আপনি বললেন সেটা হলো ঈদ, মানে রমজান হবে কি হবে না এই চাঁদ দেখার বিষয়। আমরা যখন চাঁদ দেখার বিষয়ে বসি, চাঁদ দেখা কমিটির সমস্ত লোকজন আছে, যাদের কাছে বিভিন্ন রকম যন্ত্রপাতি আছে, আবহাওয়া অধিদপ্তর, যারা যেটা দিয়ে চাঁদ দেখতে পারে, তারা কিন্তু আমাদের প্রধান সদস্য। আমি যখন মিটিংয়ে বসলাম, বসে সবাইকে জিজ্ঞাসা করলাম যে আমাদের চাঁদ দেখা কমিটি নিয়ে কি অবস্থা, কি হবে। সবাই বললেন যে না, কোথাও আজকে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নাই। বিশেষ যারা টেকনিক্যাল এক্সপার্ট তারা অভিমত প্রকাশ করলেন যে না, এই বছরে স্যার চাঁদ দেখার কোনো অবস্থা কোথাও নাই। আমি ইসলামিক ফাউন্ডেশনের আমাদের যারা নির্ধারিত কর্মকর্তা আছে তাদেরকে বলা হলো 64 জেলায় ভালোভাবে খোঁজ খবর নেন। সমস্ত জেলায় খোঁজ খবর নেওয়া হলো, সব জায়গার থেকে রিপ্লাই আসলো বাংলাদেশের কোথাও চাঁদ দেখা যায় নাই। তখন আমি নিরুপায় হয়ে আমার নিজ বুদ্ধিতে একটা কাজ করলাম। বিভিন্ন বড় বড় মাদ্রাসা, এই যে হেফাজতের আমাদের কমিলেন, উনি কিন্তু সব বড় মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার বড় প্রিন্সিপাল, আমাদের বিভিন্ন জায়গায় যারা বড় বড় ধর্মীয় চ্যানেলের বড় বড় আলেমুল আমাদের সাথে আমি যোগাযোগ করলাম। এর মধ্যে হঠাৎ আমাদের দলের না, চরমোনাই একটা গ্রুপ আছে আপনারা জানেন, চরমোনাইয়ের পীর সাহেব আমার কাছে ফোন করলেন। উনি ফোন করে বললেন যে আব্দুল্লাহ ভাই, আপনার সাথে আমার একটা কথা আছে।
আব্দুল ভাই বললো অথবা স্যার বলে সম্বোধন করলো, কি বলে, আপনাকে আমি কিন্তু আওয়ামী লীগ করি না, আর আওয়ামী লীগের নেতা হিসাবে আপনার কাছে ফোন করি নাই। আপনি ধর্ম মন্ত্রী হিসাবে অল্প দিনের মধ্যে যে কয়টা কাজ করছেন, আমাদের দল খুব স্ট্রংলি আপনাকে সাপোর্ট দিচ্ছে, আমরা বিশ্বাস করি। তা আমরা অনেকগুলি লোক এখানে বসে আমরা চাঁদ দেখা বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি। আমি মনে করি যে আমরা আপনার সাথে ডিফার না করলে ভালো হয়। আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা একসাথেই সিদ্ধান্ত নিতে চাই। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, নেন। উনি পট করে আমাকে বললেন, এই চাঁদ দেখা বিষয়ে আপনার উপরে কি কিন্তু সরকারের কোনো চাপ আছে, কোনো রকম চাপের মধ্যে আপনি আছেন কিনা? আমি বলি হ্যাঁ, চাপের মধ্যে আছি। তখন উনি বললেন যে ভাই কী বলেন, তাহলে তো আর আপনার সাথে মিশতে পারলাম না। কেন পারলেন না? বলে আপনি তো সরকার চাপ আছে, সরকার যা বলবে তাই করবেন। আমি বলে মাননীয় পীর সাহেব, সরকারের আমার প্রতি কী চাপ আছে এইটা তো জানতে চেষ্টা করলেন না যে কী চাপ। তাহলে হ্যাঁ, তাও তো একটা কথা, চাপটা কি? বলে আমার প্রতি আমার সরকারের চাপ আছে, যেহেতু চাঁদ দেখার বিষয়টা রাজনৈতিক বিষয় না, এই বিষয়টা কিন্তু শরীয়তের বিষয়, ধর্মীয় বিষয়। অতএব শরীয়তের বিধিবিধান অনুযায়ী চাঁদ দেখার বিষয়ে শরীয়তের যে বিধান আছে সেইভাবে আপনি কাজ করবেন, অন্য কোনো দিক যাবেন না। তখন উনি হাফ সারি বেসলেন, খুব খুশি হলেন। এরকম আমি অন্যান্য আলেম ওলামাদের সাথে জিজ্ঞাসা করার পরে ওনারা বললেন যে, এবং আমাদের সাথেও বড় বড় আলেমরা ছিলেন, তখন কথা ছিল যে দেখেন, চাঁদ দেখার বিষয়ে কোরআনের নির্দেশ হইল চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। যদি চাঁদ দেখা না যায় তোমার কোনো দায় দায়িত্ব নাই, আকাশে চাঁদ দেখা যায় নাই, তোমার রোজা রাখতে হবে না। আর চাঁদ দেখলে তখন কার্যকর হবে। আমি বিশেষ করে এই বিশের মাদ্রাসা হাটহাজারি মাদ্রাসায় যোগাযোগ করলে হুজুর তো বেশি কথা বলতে পারেন না, ওনার ছেলে, উনি ধরেন মৌলানা আনাস সাহেব, উনি বললেন যে আব্দুল্লাহ ভাই একটা কাজ করেন, আমাদের এই এলাকা চিটাগাং এলাকার সমস্ত হুজুররা কিন্তু বসে আছেন, ওই জায়গার বড় মুহাদ্দিস হলো মুফতি জসিম সাহেব, আপনি ওনার সাথে একটু আলাপ করেন। উনি আমাকে মাইক দিলেন, আমি আলাপ করলাম। উনি একই কথা বললেন যে আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি, আকাশে কোথাও চাঁদ দেখা যায় নাই। এখন কি করতে হবে? শরীয়ত কি বলে? শরীয়তের কথা আমি চাঁদ দেখা বলে নাই, চাঁদ দেখা যায় নাই। এদিকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, ঈশান নামাজের আজান হয়েছে, তাদের কথা হলো আমরা আজকে তারাবি পড়বো, ঈশান নামাজের পরে তা কি পড়বো না। এই বিষয়ের জন্য আমাদের এখনই সিদ্ধান্ত দরকার। বিভিন্ন জনের চাপ সৃষ্টি করতেছে। আমি হুজুরের কাছে ওনারা বললো যে না, ঘোষণা দিয়ে দেন চাঁদ দেখা যায় নাই। আমি বলি না, আমি একটু হুজুরের কাছেও আলাপ করে নিই। হুজুরের কাছে আলাপ করলাম। উনি বললেন যে আব্দুল্লাহ, এই বিষয়ে তো শরীয়তের হুকুম, তুমি চাঁদ দেখলেই সেটা বলবা, চাঁদ দেখা যায় নাই সেটাও বলে দেওয়া। আমাদের হুজুর সবাই তো বলে চাঁদ দেখে নাই, ঘোষণা দিয়ে দাও। আমি ঘোষণা দিলাম যে চাঁদ দেখা যায় নাই। আচ্ছা, তারপরে আমিও বাইতুল মোকাররমে আমরা যারা উপস্থিত সকলেই, আমাদের সচিব সাহেব ছিলেন, অন্যান্য অনেক কর্মকর্তারা ছিলেন, আমরা কিন্তু সেখানে নামাজ পড়লাম। তারাবি পড়ার শেষে যখন তারা যায় বেরিয়ে আসি, বড় বড় কয়েকজন আলেম ওলামা আমার সামনে উপস্থিত হলেন। স্যার, আমরা তো বড় বিপদে পড়ে গেছি। কি যে ঘটনা তো উল্টো রকম। কি ঘটনা? বলে ঘটনাটা হলো এই যে চাঁদ দেখা গেছে, এখন তো আপনাকে আবার ঘোষণা দিতে হবে। তখন অনেকে বলতেছে আপনি তো মন্ত্রী, একবার বলে ফেলছেন, আপনার কি সাহস হবে আরেকবার উল্টো ঘটনা? আমি মন্ত্রী, সো হোয়াট? আমি তো বলছি বিষয়টা রাজনৈতিক না, এই বিষয়টা কিন্তু ধর্মীয় এবং শরীয়ত বিধান, শরীয়তের যা বিধান আছে তাই আমি করব। তখন কিন্তু আমাদের অত্যন্ত বড় মাওলানা, আমাদের শোলাকিয়া মাদ্রাসার ঈদগাহের যে ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, উনি একজন নামকরা আলেম। ওনার কাছে আমি ফোন করেন, উনি বললেন যে আব্দুল্লাহ মিয়া, আমি কিন্তু একটা হাদিসের কথা তোমাকে বলে শোনাই। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমনি ঘটনা হলো, সাহাবীরা এসে বসলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো 29শে রমজান, আকাশে তো মেঘ দেখা যাচ্ছে, আমরা কি করব? বললো যে তোমরা চাঁদ খোঁজো। সবাই খুঁজতে লেগে গেল। অনেকক্ষণ পরে এসে বললেন, রাসূলুল্লাহ, আমরা তো কোথাও কোনো জায়গায় চাঁদ দেখতে পাই নাই, কি করব? উনি জিজ্ঞেস করলেন, সাহাবারা আজকে রোজা কয়টা? বললে রোজা 29টা। যাও রোজা পূর্ণ করে ফেলো। তার মানে রোজা 30টা, আর একটা রোজা বাকি আছে, পূর্ণ করো। দোহরের নামাজের আগে একজন সাহাবী দৌড়াইতে হুজুর কাছে, হুজুর আপনি কিন্তু আমাদের কাছে একটা কথা বলছেন
যে ঈদের দিন রোজা রাখা হারাম, আজকে ঈদের দিন আপনি রোজা রাখতে বললেন কেন? আমি তো আজকে ঈদের দিন তুমি বুঝলে কি দিয়া? বলছে রাসূলুল্লাহ আমি চাঁদ দেখছি। বলে আমরা তো চাঁদ দেখি নাই। তুমি কি একা দেখছো না আর একজন আছে, যাকে নিয়ে আসো। হুজুর তখন বললেন যে এই ধরনের ধর্মীয় শরীয়ত অনুযায়ী সাক্ষ্য গ্রহণ করতে হলে কার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে এবং হবে না শরীয়তে তারও বিধান আছে। সেই বিধান মতে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য। তাহলে তাদের সাক্ষী অনুযায়ী কি হলো? চাঁদ দেখা গেছে। উনি সাথে সাথে বললেন, এ সাহাবীরা, তোমরা ঈদের নামাজের ব্যবস্থা করো, তোমরা রোজা ভেঙে দাও। তো জোহরের নামাজের সময় সারাদিন সে তারাবি পড়লেন, সেহরি খাইলেন, রোজা রাখলেন, দুপুর সময় কিন্তু রোজা ভেঙে দিলেন। এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সময় নিজে করলেন। জি। তখন কিছু প্রশ্ন ছিল যে দেখো, একটা প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে আপনি তো হুজুর জিবরাইল আলাইহিস সালামকে ডাকিয়া যদি জিজ্ঞাসা করেন, জিবরাইল আলাইহিস সালাম সব কথা হয়, উনি যদি তাকে ডাকিয়ে জিজ্ঞাসা করতেন যে চাঁদ দেখা গিয়েছে চাঁদ কিনা? দেখা গেছে কি না গেছে তুমি বলো, তখন তো উনি বলতে পারতেন, তাহলে আর এই সমস্যা হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষণিকের জন্য মানে একটু চিন্তা ভাবনা করে বললেন যে দেখো, আজকে আমি জীবিত আছি, আমার জিবরাইল আলাইহিস সালামের কাছে কনসেন্ট নেওয়ার সুযোগ আছে। আমার অবর্তমানে আমার উম্মতের কি হবে? আমার অবর্তমানে আমাদের উম্মতের মধ্যে এমনি একটা অবস্থার সৃষ্টি হতে পারে, ওই দিন কি যেটা কর্তব্য হবে আমি সেই নিদর্শন দেখে দিতে চাই। সেটা হলো যে চাঁদ দেখা যায় নাই, ঘোষণা করে দেওয়া হচ্ছে চাঁদ দেখা যায় নাই। যখন আবার চাঁদ দেখা গেছে জোহরের পরে, যে কোনো সময় হোক, আমি চাঁদ দেখা গেছে যখন শিওর হয়েছি, আমি বলে দিয়েছি চাঁদ দেখা গেছে এবং ঈদের নামাজ পড়ছি। এই আমার উম্মতের জন্য এই চ্যাপ্টারটা শেষ হলো কিভাবে? জি। এই আমার উম্মতের জন্য এটাই নির্দেশ। জি। অতএব ওই দিন আমি যেহেতু এরা শরীয়তের বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শের মূল মালিক, আল্লাহর কোরআনের সব কিছুর সংরক্ষণ নবীর মাধ্যমে আমাদের হয় বা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধানটা আমাদের জন্য রেখে গেছেন, আমি ওই দিন শরীয়তের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করে অত্যন্ত কঠিনভাবে এই কাজটি করছি। কেউ কিছু বলুক আর না বলুক, শরীয়তের পাবন্দি কোনো আলেম ওলামা, কোনো মসজিদের ইমাম এবং কোনো মানে ঈদের জামাতের কেউ কোনো সময় কেউ কিন্তু কোথাও একটা প্রতিবাদ করে নাই। আজকে ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যারা যে কথাবার্তা বলে, বেসলেস কথাবার্তা, এবং ওই ফেসবুক এবং পত্রপত্রিকায় যা বলে এটা এবং কোরআন সুন্নাহ মতো কথাবার্তা না। আমি যে কাজটা করেছিলাম অত্যন্ত সঠিক, অত্যন্ত ধর্ম ভিত্তিক এবং শরীয়ত মোতাবেক, যে কারণে আজ পর্যন্ত ওই সময় কেউ কেউ বলছিল যে নিয়ম হলো সৌদি আরবে চাঁদ দেখা দিন যাবে, তারপরের দিনে আমাদের দেখলেই হলো। কিন্তু আপনাকে আনন্দের সাথে জানাইতে চাই, ওই বছর কিন্তু ওই সৌদি আরবের চাঁদ দেখা নিয়ে যারা চাঁদ দেখা কমে, তারাও কিন্তু তাদের কিন্তু ওই জায়গায় জরিমানা দেওয়া লাগছে বহু টাকা। অতএব সেখানেও কিন্তু গোলমাল ছিল। আর কোরআন এবং হাদিসে বলে, এই কথা বলে না যে সৌদি আরব দেখলেই তোমাদের হবে। কোরআনের কথাই হলো তোমাদের স্বচক্ষে চাঁদ দেখতে হবে, রোজা রাখবা, আর রোজা ভাঙতে চাঁদ দেখে ভাগতে হবে। এই বিষয়টির সমাধান কিভাবে পরবর্তীতে হয়েছিল? আপনারা ঘোষণা দিয়েছেন, পরবর্তীতে কি আপনাকে এ নিয়ে কোন ধরনের রাজনৈতিক চাপে কিংবা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্ন করেছিলেন এই বিষয়ে? না, প্রশ্ন করা মানে প্রধানমন্ত্রীকে বিভিন্ন লোকে এইসব কথাবার্তা বলছিল। উনি কি বলেছেন? উনি প্রশ্ন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে জিজ্ঞাসা করলেন কিভাবে কি হলো, আমি এই হাদিসটা বললাম। তাহলে তার কিছু করার নেই, ডান রাইট। এবং শুধু তাই না, আমাদের সরকারের মানে ক্যাবিনেট ডিভিশন, বাংলা কি বলে, মন্ত্রিপরিষদ বিভাগের থেকে সচিবের নেতৃত্বে উনি এই বিষয়টাকে পর্যবেক্ষণ করার জন্য সমস্ত ডিসি সভাপতিদের সকলকে নিয়ে মিটিং করলেন, আলেমরা আমাদের ডাকলেন। উনি লিখিতভাবে মতামত দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানালেন ধর্ম মন্ত্রণালয় থেকে যে ব্যবস্থাটা গ্রহণ করেছে অত্যন্ত সঠিক, এর বাইরে কোনো কথা বলার আমাদের অবকাশ নাই। শরীয়ত মোতাবেক যে সিদ্ধান্ত যেভাবে নেওয়া উচিত ছিল, ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ অত্যন্ত সাহসিকতার সাথে এই কাজটা উনি করেছেন। তার বাইরে বলার কিছু নাই, বরঞ্চ তাকে ধন্যবাদ দিয়ে আমাদের কংগ্রাচুলেট করা উচিত, তাই করেছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনি এই পুরো বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আপনি সৌদি আরবের প্রসঙ্গ এনেছেন। সৌদি আরবের অর্থায়নে আমরা শুনেছিলাম, পত্রপত্রিকাতে এসেছিল, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল
যে সৌদি আরবের অর্থায়নে বাংলাদেশে প্রায় 560টি আদর্শ মসজিদ বা মডার্ন মস্ক বিভিন্ন জায়গায় হবে বাংলাদেশে 560টি, জি, বিভিন্ন জেলা এবং উপজেলায় মসজিদগুলি হবে। পরবর্তীতে আমরা এও শুনলাম যে এগুলি আসলে সৌদি আরব অর্থায়ন করছে না, বাংলাদেশ সরকারই এই মসজিদগুলির অর্থায়ন করছে। আসলে কি হয়েছিল? আসলে বিষয়টা আপনি অনেক ভালো খবর রাখেন, এত দূরে বসেও আপনার জ্ঞান ভাণ্ডারের প্রতি আমি আকৃষ্ট হয়ে আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। বাংলাদেশের অনেকেই বাংলাদেশে বসে যে খবর আপনাদের অবগত নন। আপনি প্রত্যেকটা এত পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাকে আজকে প্রশ্ন করে আপনার জ্ঞানের সমৃদ্ধির কথা আমি জানতে পারি, আপনাকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি। আপনি উপস্থাপককে খুব ভালো বিব্রত করতে জানেন, এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি প্রশংসা করতে জানি, ধন্যবাদ, প্লিজ আমাকে লেট মি সে। অসংখ্য ধন্যবাদ, আপনি অত্যন্ত ভালো প্রশ্ন, সঠিক প্রশ্ন, অসংখ্য ধন্যবাদ। আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বর্তমান সৌদি আরবের মানে ঘনিষ্ঠতা অনেক বেশি, অনেক কারণে অনেক বেশি। তো যাই হোক, আমি অত বিস্তারিত আমরা এই সময় নাই, অত সবটা বলতে পারবো না। বলতে দিলে আমি সুন্দর করে আপনাকে বুঝাই দিতে পারতাম সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে ভালো হলো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের সৌদি আরবের বাদশার সঙ্গে দেখা করতে গেলেন, অত্যন্ত ভালোভাবে লাল গালিচা সম্বর্ধনাই শুধু না, তাকে খুবই সম্মান দিলেন এবং এমন একবার বললেন যে উই আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, উই ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক যে কোনো সময়ের চাইতে অনেক ভালোভাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি, সেভাবে কাজ করব। এবং ওইখানে কথার একটু মানে সঠিক বা আমি অনেক এর ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এই বিষয়টা নিয়ে আমি মক্কা মদিনা এবং মানে মক্কা শরীফে রিয়াদে হজমন্ত্রীর সাথেও আলাপ করছি, মানে ওনারাও সঠিকভাবে ক্লিয়ার উত্তর দেয় নাই। কথাটা আমরা এরকম শুনছিলাম, দেখা করতে গেলে সৌদির বাদশাহ বলছেন যে আপনি কি চান, মানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমি কিছু চাইতে আসি নাই। তো বলছে ঠিক আছে, আপনার এলাকায় মানে প্রত্যেক জেলায় এবং উপজেলায় একটি করে আদর্শ মসজিদ আমরা করে দিতে চাই, দিবেন ইনশাল্লাহ, দেন। তখন আমরা নেতৃত্ব দেশে যে আমাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলল যে সৌদি আরব আমাদেরকে 560টি মডেল মসজিদ করার জন্যে সেইভাবে আমাদেরকে মানে বলছেন, তোমরা সেইভাবে রেডি হও। আমরা সেভাবে রেডি হলাম, কিন্তু দেখা গেল এক সময় তারা এই 560টি মসজিদ তৈরি করার ব্যাপারে ব্যয়ভার বা টাকা পয়সা যেভাবে দেওয়ার কথা ঠিক সেইভাবে দেবেও বলে নাই, দিচ্ছেন দেব না তাও বলে নাই। তখন একটা বিষয় একবার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত কঠিন এবং খুব জেদি মানুষ, যেটা একবার নিয়ত করেন তার থেকে পিছু আসতে জানেন না। যেমন দেখেন পদ্মা সেতুর ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিল না, বিভিন্ন কায়দায় পট করে উনি বললেন যে আমি বাংলাদেশের অর্থায়নে দেখাই দেবো যে পদ্মা সেতু করা যায় কিনা। দেখেন তার সেই দৃঢ় চিত্তের মাধ্যমে পদ্মা সেতু কিন্তু আজকে নির্মাণাধীন প্রায় হয়ে গেছে। অল্প দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে পারবো। ঠিক তেমনি ওই রকমভাবে জোর দিয়ে বললেন, আমি যখন বলছি 560টি মসজিদ আল্লাহর ঘর, আমি যখন নির্মাণের কথা বলছি আমি একটুও পিছাবো না, আপনারা যে কোনো প্রকারেই হোক যত তাড়াতাড়ি পারেন এই 560টি মসজিদ প্রত্যেকটা উপজেলায় একটা, প্রত্যেক জেলায় বড় মানের একটা, এমনিভাবে সমস্ত মসজিদ নির্মাণ করেন। আমরা কিন্তু সেই 560টি নির্মাণ কাজ একেবারে মানে শেষ পর্যায়ে কাছাকাছি, 400-র উপরে অলরেডি মানে টেন্ডার হয়ে গেছে, অনেক জায়গায় তারা পর্যন্ত সাদ হয়ে গেছে, এটা নির্মাণাধীন প্রক্রিয়ার মধ্যে আছে। অনতিবিলম্বে 560টি মসজিদ ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশের বুকে নির্মাণ হচ্ছে এবং হবে। কিন্তু সৌদি আরবের সাথে আপনাদের কূটনৈতিক এখানে কোনো ধরনের এর সাথে আমরা গ্যাপ আছে কিনা? এইখানে কূটনীতিতে আমরা কোনো কূটনীতির সাথে যোগাযোগ করি নাই, বরঞ্চ এই কয়েকদিন আগে সৌদি আরবে থেকে বিরাট একটা দল আসছে আমার মন্ত্রণালয়ে দেখা করার জন্য, এবং তারা বললেন যে আমরা এই মুহূর্তে বড় আকারে 8টা মসজিদ নির্মাণ করব, আপনারা জায়গা দেন। তা সেখানে আমাদের পক্ষে অনেক কথা ছিল যে আমরা এই কথাগুলি তুলবো। তা আবার আমাদের অনেকেই বললো যে না, তারা স্বতঃস্ফূর্তভাবে যেটা আসছে আমরা সেই জায়গাটা নির্ধারণ 8টা জায়গায় দিছি, তারা বড় আকারে করবে। আর আমাদের এই প্রশ্ন তারা প্রশ্ন করতে চায় নাই, আমরাও তাদের কাছে জিজ্ঞাসা করি নাই। বাট আমরা মিটিং করে 560টি মসজিদ মাননীয় প্রধানমন্ত্রী অতি কঠিন আগ্রহের সাথে করার চেষ্টা করছেন। আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে একটু বিশেষ করে এই কাজটা ছিল ইসলামিক ফাউন্ডেশনের। ইসলামিক ফাউন্ডেশন যতটা জোর দিয়ে করার কথা ছিল, প্রধানমন্ত্রী অতটা খুশি, তাদের কার্যকলাপে খুশি ছিলেন না, যে কারণে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা সেল গঠন করে যাতে এই কাজটি অতি দ্রুত করা যায়
সেইভাবে তিনি একটা সেল গঠন করে দিয়েছেন। তবে আমরাও আবার এই সেল গঠন করার পর আমরা মনে করলাম আমাদের কাজে মাননীয় প্রধানমন্ত্রী সন্তুষ্ট হতে পারছেন না, যেভাবে আমরা করলে সকলে মিলে যেভাবে করলে মাননীয় প্রধানমন্ত্রী সন্তুষ্টি অর্জন করা যায়, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সেইভাবে এই মসজিদগুলি করার জন্যে আমি নিজে অনেক জায়গায় গেছি, আমাদের কর্মকর্তারা সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন মসজিদের কাজটা করার জন্যে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের উপরে কঠিন চাপ আছে। ইসলামিক ফাউন্ডেশন, যেখানে ধর্মের আলোচনা হয়, যেখানে ধর্ম নিয়ে কাজ করা হয়, যেখানে ধর্মের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা আছে, এবং এই ইসলামিক ফাউন্ডেশন আপনি বলেছেন, আমরা জানি যে এটা বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছেন ইসলামিক ফাউন্ডেশন, সেই ইসলামিক ফাউন্ডেশনে এখন দুর্নীতি, এবং আপনার অধীনে ইসলামিক ফাউন্ডেশন, আপনার মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন, তার মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, তিনি দুর্নীতির দায়ে, আপনি যে মন্ত্রণালয় থেকে আপনারা যা অডিট করতে পাঠিয়েছিলেন সেই অডিটররা রিপোর্ট দিয়েছে তার সেখানে দুর্নীতি আছে, এবং দুর্নীতির দায়ে পত্রপত্রিকাতে যেটি এসছে যে দুর্নীতির দায়ের যে অর্থ আত্মসাতের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া থেকে সরে এসে জনাব আফজাল তিনি ৩২ কোটি টাকা ফেরত দিয়েছেন, কিন্তু এখনো তিনি শপথে বহাল আছেন। প্রশ্ন এটি আপনার কাছে। প্রশ্ন হলো টাকার অ্যামাউন্টটা একটু বড়। একবার ৩২ কোটি দিয়েছেন, পরের দিন আবার টোটাল ৭২ কোটি টাকা জমা দিয়েছেন। আমি এখানে বসে এটা শুনছি, ৭২ কোটি টাকা জমা দিয়েছেন। একজন আসামি হলেই কিন্তু সে দুষ্কৃতিকারী না, তার বিরুদ্ধে অভিযোগ আছে, এবং অভিযোগ যদি সত্য আসে, এটা সত্য কথা, আমার অস্বীকার করার কিছু নাই। অভিযোগ যদি এই অভিযোগ উঠছে আমি যখন লন্ডনে আমি থাকতে, কিন্তু এই অভিযোগটা, এই ধরনের অভিযোগ আমি দেখে আসি নাই। এখানে এসে যেটা আপনিও যেমন শুনছেন আমিও শুনছি, যদি এই ধরনের অভিযোগ সত্য প্রমাণিত হয়, মাননীয় প্রধানমন্ত্রী এবার কত কঠিনভাবে নামছে এটা দেখছেন। তার বিরুদ্ধে এর আগে আন্দোলন হয়েছে, ওনার কিন্তু পরিষ্কার কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রীর কথা হলো, আমি আমার পরিবার, আত্মীয় স্বজন, দল কিছু আমি বুঝি না, যার বিরুদ্ধে অভিযোগ হয় তার বিরুদ্ধে উনি কঠিন অ্যাকশন নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এই জায়গায় শামীম আফজালের বেলায় আলাদা কিছু হবে না। তার বিরুদ্ধে কিন্তু আন্দোলনও হয়েছে, এবং সেখান থেকেও কিন্তু অবস্থা আরো, তাই তো যদি সত্য প্রমাণিত, তাকে কি এখন রাখা হচ্ছে এই কারণে যে তার ডিসেম্বরে যেহেতু ম্যাচ সেই কয়েক মাস শেষ কাটিয়ে যাক? শুধু তাই না, আমরা এই বিষয়টা একটু করে বলতে চাই। কিছু আগেও এই ধরনের একটা কথাবার্তা উঠছিল আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তখন বেশ একটা আন্দোলন হচ্ছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলে বললেন যে দেখেন, ৮-১০ বছর ধরে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটাকে উনি অনেক ভালো সার্ভিস দিচ্ছেন, যেহেতু একটা দুরারোগ্য ব্যাধি আছে আর এই ডিসেম্বরে তার শেষ হয়ে যাবে, চিকিৎসা করা দরকার, এই কয়টা পর্যন্ত তাকে সসম্মানে যাওয়ার সুযোগ দেন। এবং সেইভাবে আমরা কিন্তু এই ডিসেম্বরের অপেক্ষায় আমরা বোর্ড অফ গভর্নর্স মিটিং করে সকলে মিলে কিন্তু এই সিদ্ধান্তের পরে আসি। তারপরে এইসব ঘটনা কিন্তু ইদানিং আরও বেশি দেখা যাচ্ছে। এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী যদি অভিযোগ প্রমাণিত হয়, ওনার পরিবারের কেউ ছাড় দিচ্ছে না, শামীম আফজালকেও ছাড় দেওয়া হবে না। আপনার কাছে শেষ প্রশ্ন, কওমি মাদ্রাসার দাওয়ারে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছেন বাংলাদেশ সরকার, এবং একটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেক বড় একটি অ্যাচিভমেন্ট। কওমি মাদ্রাসাতে যারা পড়াশোনা করেন তারাও বলছেন যে এটি অনেক সন্তোষজনক একটি বিষয় তাদের জন্য, বিশেষ করে তাদের কর্মক্ষেত্রের যে ব্যাপকতা আরও বেড়ে যাবে। কিন্তু একই সাথে এটিও বলা হচ্ছে যে কওমি মাদ্রাসার পুরো সিস্টেমকে সরকারের কবজায় নিয়ে আসার একটি মহাপরিকল্পনার অংশ এটি। আপনি অনেক কিছু জানেন বলে একটু আগে আমি প্রশ্ন করলাম, কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটা আপনার জ্ঞানের একটু ঘাটতি আছে, থাকতেই পারে। সরি, এই জন্য আপনাকে প্রশ্ন করলাম, আছে বলে বলছি, এই জন্য আপনাকে প্রশ্ন করলাম, এই জন্যই আপনাকে বলছি। কওমি মাদ্রাসার এই ধরনের কওমি মাদ্রাসায় যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা একমাত্র শেখ হাসিনার পক্ষে সম্ভব, অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব ছিল না। সরকারের মধ্যে এবং এই শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যে কোনো মতেই হতে পারে না, যে স্বীকৃতির মধ্যে সরকারের কোনো হাত থাকবে না, সেই স্বীকৃতি দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ হাইয়াতুল উলিয়া নামে একটা কমিটি গঠন করে তারা যেভাবে শর্ত দিছে, কোনো মতে এটা হওয়ার কথা না। তাদের পরিষ্কার কথা হলো, সরকারের কোনো রকম এর মধ্যে মানে সরকারি কোনো লোক থাকতে পারবে না, সরকারের কোনো লোক এই কমিটিতে থাকতে পারবে না, সরকারের কোনো রকম নিয়ন্ত্রণ তারা মানতে বাধ্য হবে না। তারা ওই দেওবন্দের যে সিস্টেমগুলি আছে সেই সিস্টেম অনুসারে তারা একটা কমিটি করবে, তাদের নাম হলো হাইয়াতুল উলিয়া। এই হাইয়াতুল উলিয়া নামক 6টা বোর্ড আছে, 6টা বোর্ডের একত্রীকরণের নাম হলো হাইয়াতুল উলিয়া।
তারা যেমনি খুশি তেমনিভাবে পরীক্ষা নেবে, যেভাবে তারা কওমি মাদ্রাসাকে চালাতে পছন্দ করে সেইভাবে করবে। তারা কোনো সরকারের সাহায্য গ্রহণ করবে না, সরকারের কোনো প্রশাসনও তারা মানবে না। এত বিরাট স্বাধীনভাবে করাতে আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এতদিন রাজি ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে না, আমি কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করছি। ওনারা যেভাবে চান, সরকারের অনেকটা নিচের দিক নামে আসতে হলেও আমি বলছি সরকারের স্বীকৃতি দেব, তাই তিনি স্বীকৃতি দিলেন। এই স্বীকৃতি দেওয়ার ব্যাপারে প্রথম যে কথাটা আসছিল যে মন্ত্রিসভার পক্ষ থেকে যদি এগ্রি করে, মন্ত্রিসভা এগ্রি করলেই হয়ে যাবে। পরবর্তী কার্যক্রমে দেখা গেল মন্ত্রিসভা স্বীকার করলো, কিন্তু ঘটনাটা হয় না। এটা আইন পাস করা লাগবে, এবং এই আইন পাস করার মধ্যে আমাদের দলীয় এমপিরা অনেকে বাধা দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বাধা দেখে মানে অত্যন্ত কঠিনভাবে বসে থেকে বললেন, আজকে আমি এইখানে বসে থেকে যাতে এই কওমি মাদ্রাসার বিলটা পাস না করা পর্যন্ত আমি বাইরে যাব না। একজন এমপি বললেন যে কোনো বিল টেবিলে আসতে গেলে, মানে আলোচনায় আসতে গেলে 7 দিন আগে নোটিশ দিতে হয়। আজকে একদিনে নোটিশ দিলেন, একদিনই পাস হবেন, এটা কিন্তু আমাদের সংবিধান বিরোধী। তখন স্পিকার সাহেব বললেন, মাননীয় সংসদ সদস্য, আপনি প্রশ্ন করেছেন ঠিকই, কিন্তু আর একটা ঠিক কথা আপনি জানেন না। সেটা হলো, যদি কোনো আইন কানুনের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার প্রধান যদি ইচ্ছা প্রকাশ করেন, এবং সেই ইচ্ছা যদি কোন ইমার্জেন্সি বেসিসে স্পিকারের কাছে যায়, স্পিকারের তাৎক্ষণিকভাবে সম্মতি দেওয়ার বিধান আছে। আমি সেই বিধান বলে আমি অনুমতি দিলাম, মাননীয় শিক্ষামন্ত্রী আপনি বিলটি পাস করানোর জন্য বিল উত্থাপন করেন। এইভাবে উত্থাপিত হলো এবং পাস করা হয়ে কার্যকর হলো। আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাকে বাংলাদেশের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, এই প্রবাসে বসে বাংলাদেশ সম্পর্কে এত সুন্দর তথ্য, এবং আপনি যেটা আপনার নিজের মধ্যে রেখেছেন, এটা দেখে আমি খুব খুশি হয়ে, একজন বাংলাদেশি এত অভিজ্ঞ হতে পারে, এটা আমি দেশে গিয়ে বিস্তার করব। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছিলেন অভিমত অনুষ্ঠান। আজকের মতো এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।